শম্ভুনাথ শীঘ্রই ছিন্ন বিচ্ছিন্ন ওই পত্রটা তুলে নিয়ে একটা তীর্যক হাসি হেসে শাক্তারের দিকে তাকালেন। শাক্তারের মুখেও হাসির রেখা ফুটে উঠেছিল। মন্ত্রীদ্বয় তৎক্ষণাৎ পত্র নিয়ে কক্ষের ভিতরে প্রবেশ করলেন। পত্রের বিক্ষিপ্ত খণ্ডগুলি একত্রে এমন ভাবে জুড়ে দিলেন যেন তারা জানতেন যে এই পত্র কিভাবে পাঠ করতে হবে। পত্রটি জুড়ে শম্ভুনাথ সেটাকে জ্বলন্ত প্রদীপ শিখার উপর ধরতেই পেছন থেকে প্রতিফলিত আলোয় পত্রে লেখা প্রতিটা অক্ষর মুক্তোর মতো ঝলমল করে উঠল। শাক্তার ও শম্ভুনাথের মুখাবয়ব আনন্দে উদ্ভাসিত। শাক্তার গম্ভীর অথচ মৃদু স্বরে বললেন, আচার্য চাণক্যের বুদ্ধিমত্তা সত্যি প্রশংসার দাবি রাখে। তিনি এই বার্তা যদি এই পন্থা অবলম্বন করে না প্রেরণ করতেন তবে আজই আমাদের রহস্য উন্মোচন হয়ে যেত। সম্মতিসূচক মাথা নাড়লেন শম্ভুনাথ, কারণ তিনি খুব ভালোভাবেই জানতেন যে অমাত্য এইরকমই একটা সুযোগের সন্ধান করছে, আর আজকে চাণক্যের তীক্ষ্ণ বুদ্ধি আর কৌশলেই তারা অল্পের জন্য রক্ষা পেলেন। শম্ভুনাথ পত্র পাঠ করতে শুরু করলেন, যেখানে লেখা রয়েছে, আমার ওপরে 2 বার প্রাণঘাতী আক্রমণ হয়েছে। এর অর্থ কেউ রয়েছে যে আমাদের উদ্দেশ্যের বিষয়ে অবগত। আপনারা আরো সতর্ক হন, প্রতিটা পদক্ষেপে সাবধানতা অবলম্বন করে চলুন। বার্তা পাঠ করা মাত্রই মন্ত্রীযুগল অত্যন্ত চিন্তান্বিত হয়ে উঠলেন। শম্ভুনাথ তৎক্ষণাৎ ওই পত্র আগুনে নিক্ষেপ করলেন। পরক্ষণেই শাক্তারের দিকে তাকিয়ে বললেন, অমাত্যর নজর আমাদের সবার প্রতি রয়েছে, কিন্তু আমি চাই না যে চাণক্যর স্ত্রী যশোধরা এই ষড়যন্ত্রের শিকার হন। যদি তার পাটলিপুত্রতে থাকার সংবাদ অমাত্যর কাছে বিন্দুমাত্র পৌঁছায় তবে সর্বনাশ হয়ে যাবে। চিন্তাগ্রস্ত মন্ত্রীদ্বয়ের থেকে বহু যোজন দূরে এই সকল বিষয় সম্পর্কে অনবহিত চাণক্য চন্দ্রগুপ্তের প্রবেশিকা পরীক্ষার জন্য চিন্তিত ছিলেন। তক্ষশিলার নিয়মানুসারে প্রবেশিকা পরীক্ষা শুক্লপক্ষেই আয়োজিত হতো, অর্থাৎ যেই দিনে আকাশে চাঁদ দেখা যেত। বিশেষত পূর্ণিমার দিনেই প্রবেশিকা পরীক্ষা সব থেকে শুভ মানা হতো। চাণক্য তক্ষশিলার পাঠাগারে পুস্তকের সন্ধান করছিলেন, কিন্তু তার অবস্থা দেখে উপলব্ধি করা যাচ্ছিল যে তিনি কারোর প্রতীক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই পাঠাগারের এক অংশ থেকে অন্য অংশের দিকে অগ্রসর হতেই পেছন থেকে কারোর পদধ্বনি শুনতে পেলেন। পেছনে ঘুরে তিনি জিজ্ঞাসা করলেন, কি সংবাদ আছে? পেছনে দাঁড়ানো ব্যক্তি তক্ষশিলার একজন কর্মচারী ছিল। সে অত্যন্ত মৃদুস্বরে উত্তর দিল, আচার্য, প্রবেশিকা পরীক্ষার জন্য অনেক রকমের পরিকল্পনা করা হচ্ছে, আর ওই পরিকল্পনাকারীদের মধ্যে প্রধান ভূমিকা পালন করছেন আচার্য গজানন। তার সাথে তক্ষশিলার কিছু পুরনো ছাত্রও সম্মিলিত। ওরা সকলে মিলে চন্দ্রগুপ্তর প্রবেশিকা পরীক্ষাকে কঠিনতর থেকে কঠিনতম বানানোর প্রচেষ্টায় নিজেদের নিয়োজিত করেছেন। কয়েকজন রাজকর্মের সাথে যুক্ত প্রশ্নপত্র তৈরি করছে, তো কিছু তর্কশাস্ত্রের সাথে যুক্ত। এইসব ব্যতীত আরো একটি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। এইটুকু বলেই ব্যক্তিটি থামল। চাণক্যের কপালে দুশ্চিন্তার ভাঁজ। রাজকার্য বা তর্কশাস্ত্র পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওই ব্যক্তি আর কি বলতে চলেছে? পেছনে না ঘুরেই জিজ্ঞাসা করলেন চাণক্য, কি পরীক্ষা? প্রশ্ন শোনা মাত্র ওই ব্যক্তি চাণক্যের আরো একটু নিকটে এসে অত্যন্ত মৃদু স্বরে কিছু একটা বলেই তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করল। চাণক্য যেন গভীর চিন্তায় নিমগ্ন হলেন এবং হাতের আঙুলের কর গুনে কিছু একটা হিসেব করে নিলেন। এদিকে চাণক্য যেমন চন্দ্রগুপ্তর জন্য চিন্তিত ছিলেন, তেমনি মগধের এক পতিতালয়ে বসে মগধের মহামন্ত্রী অমাত্য শম্ভুনাথ আর শাক্তারের বিষয়ে চিন্তন করছিলেন। ওই সৈনিকের থেকে সংবাদ প্রাপ্ত হতেই তিনি ভেবেছিলেন যে আজকে হয়তো মন্ত্রী যুগলের রহস্য ফাঁস হয়ে যাবে, কিন্তু নিজেরই হঠকারিতার জন্য সমগ্র বিষয়টা পণ্ড হয়ে গেল। তাছাড়া ওই পত্রটা ওদের হস্তগত হওয়ার থেকে বাধা প্রদান করার এইটাই একমাত্র উপায় ছিল। ওই ঘটনার পশ্চাতে তিনি ওই বার্তাবাহককে খুঁজে বের করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যেরকম বাতাসে ভেসে বার্তা নিয়ে এসেছিল সেই রকমই যেন বাতাসেই মিলিয়ে গেছিল সেই বার্তাবাহক। এইসব প্রশ্নের গোলক ধাঁধায় অমাত্য যেন বারংবার আবর্তিত হচ্ছিলেন। তিনি আর সহ্য করতে পারলেন না। হাতে ধরা সুরাপানের পাত্রটা মাটিতে আছাড় মেরে ভেঙে ফেললেন। চোখে জ্বলন্ত লাভার দৃষ্টি নিয়ে বলে উঠলেন, আমি সব বুঝতে পারছি। তোমাদের দুজনকে কাঠের পুতুলের মতো কে নাচাচ্ছে সেটা আমার অজ্ঞাত নয়। এই সব কিছুর পিছনে আর কেউ নয়, স্বয়ং আচার্য চাণক্য রয়েছেন। আপনারা তো শুধু তার পেয়াদা মাত্র। দাবার আসল চাল আড়াল থেকে দিচ্ছেন কুটিল চাণক্য। মুখে এক প্রবল জিঘাংসা নিয়ে অমাত্য আবার বলে উঠলেন,
শম্ভুনাথ আর শাক্তার, একটা, তোমাদের বিরুদ্ধে কেবল একটা প্রমাণ পেতে দাও। তোমাদের মধ্যে একজনের বিরুদ্ধেও যদি রাজদ্রোহের একটা প্রমাণ পাই, ব্যাস, নিমেষেই তোমাদের লাশ আমার হাতে থাকবে। কথাটা বলেই ভীষণ জোরে একটা ঘুষি মারলেন অমাত্য। সেই মুহূর্তে অমাত্যের মুষ্টি ক্ষমতায় লোহার বস্তুরও বকরি হওয়া অসম্ভব ছিল না। সুরাপানের পেয়ালার ভেঙে যাওয়ার শব্দ শুনেই তাকে যেই গণিকা সুরাপান করাচ্ছিল সে ছুটে এলো এবং সে অমাত্যর কথাগুলো শুনে ফেলল। সে ভেঙে যাওয়া সুরার পেয়ালাটা তুলতে অগ্রসর হতেই অমাত্য তাকে হাতের ইশারায় বারণ করে বলে উঠলেন, বেরিয়ে যাও। তার কণ্ঠস্বর শোনা মাত্র গণিকার মধ্যে ওই কাঁচের পেয়ালা তোলার সাহসটুকু অবশিষ্ট রইল না। সে নত মস্তকে অভিবাদন জানিয়েই প্রস্থান করছিল, কিন্তু তখনই কিছু একটা ভেবে গণিকা পেছনে ঘুরতেই অমাত্যর ক্রোধ আরো বৃদ্ধি পেল। তিনি চিৎকার করে বললেন, আমি বললাম বেরিয়ে যাও। অমাত্যর ক্রোধের তীব্রতা দেখে গণিকা হতচকিত হয়ে গেল। তবুও সে সাহস সঞ্চয় করে বলে উঠল, ক্ষমা করবেন মহামন্ত্রী, আপনাকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তবুও আপনি তো মহামন্ত্রী, রাজ্যের রচয়িতা। আপনি যেমন নির্মাণ করতে পারেন তেমনি ধ্বংসও করতে পারেন। আপনি আপনার বিরোধীদের বিরুদ্ধে রাজদ্রোহের প্রমাণ পাচ্ছেন না তো কি হয়েছে? আপনি তো সেই প্রমাণ তৈরিও করতে পারেন। কথাটা বলেই নিজের মাথা নত করল গণিকা। অমাত্য কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন। মুহূর্ত পরেই তার মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল। গণিকার দিকে তাকিয়ে অমাত্য বললেন, আজ সারা রাত তুমি আমায় সুরাপান করাবে। রাত্রির অন্ধকার নিবিড় হয়ে উঠেছে। আচার্য চাণক্য তক্ষশিলা থেকে আশ্রমে ফিরেই সোজা চন্দ্রগুপ্তর কুটিরে প্রবেশ করলেন। সুরজমল তখন তাকে কোনো একটা পাঠ কণ্ঠস্থ করাচ্ছিল। আচার্য প্রবেশ করতেই চন্দ্রগুপ্ত আর সুরজমল দুজনেই পাঠে বিরাম দিয়ে আচার্যকে প্রণাম করল। আশীর্বাদ করে চাণক্য সুরজমলকে জিজ্ঞেস করলেন, সুরজমল, চন্দ্রগুপ্তর অস্ত্র এবং শাস্ত্রের শিক্ষা কেমন চলছে? সুরজমল তৎক্ষণাৎ উত্তর দিল, আচার্য, আমার মনে হয় চন্দ্রগুপ্ত তক্ষশিলার প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত। আচার্যের মুখে সন্তোষের ভাব প্রকাশিত হল। তিনি চন্দ্রগুপ্তর দিকে তাকিয়ে বললেন, বেশ, চন্দ্রগুপ্ত, কালকে তক্ষশিলা যাওয়ার জন্য প্রস্তুত থেকো। চাণক্যের কথা শোনা মাত্রই চন্দ্রগুপ্তর সর্বশরীরে যেন একটা রোমহর্ষক অনুভূতি হলো। যে প্রবেশিকা পরীক্ষার জন্য সে এতদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছিল, এত প্রচেষ্টা করছিল, অবশেষে সেই দিন আর মাত্র কয়েক প্রহর দূরে ছিল। ঠিক তখনই চন্দ্রগুপ্তর সুকন্যার কথা স্মরণে এলো। সে জানতো সে এখান থেকে চলে গেলে সুকন্যা একাকী হয়ে যাবে। সে মনে মনে বলে উঠল, না না, আমি সুকন্যাকে একা ছেড়ে যেতে পারবো না। আমাকে আচার্যর সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আচার্য চাণক্য কুটির থেকে বাইরে বেরোতেই যাচ্ছিলেন। তখনই চন্দ্রগুপ্ত তাকে বাধা দিয়ে বলে উঠল, কিন্তু আচার্য, সুকন্যার কি হবে? তার কথা শুনে চাণক্য বললেন, তুমি শুধু নিজের প্রস্তুতির ওপর মনোনিবেশ করো। কথাটা বলেই আচার্য প্রস্থান করলেন। আচার্যের এই প্রকারের ব্যবহার দেখে চন্দ্রগুপ্ত বুঝে উঠতে পারছিল না যে তার কি করণীয়। সুকন্যার চিন্তায় উদ্গ্রীব হয়ে উঠল সে। পরের দিন প্রত্যুষে তাড়াতাড়ি উঠে প্রস্তুত হলো চন্দ্রগুপ্ত। তারপরেই সুকন্যার কুটিরে গেল সে। কিন্তু সুকন্যা সেখানে ছিল না। চন্দ্রগুপ্ত চিন্তিত হয়ে পড়ল। এত ভোরে কোথায় যেতে পারে সুকন্যা? সুকন্যাকে সমগ্র আশ্রমে কোথাও খুঁজে পেল না চন্দ্রগুপ্ত। তখনই তার সাক্ষাৎ সুরজমলের সাথে হলো। সুরজমলকে দেখে চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করল, সুকন্যা কোথায়? সুরজমল উত্তর দিল, এই প্রশ্নের উত্তর তোমার আচার্যই দিতে পারবে। কথাটা শোনা মাত্রই চন্দ্রগুপ্ত দৌড়ে আচার্য চাণক্যের কুটিরে উপস্থিত হলো। চাণক্য প্রস্তুত হয়েই বসেছিলেন। তাকে দেখেই চন্দ্রগুপ্ত উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, আচার্য, আচার্য, সুকন্যা কোথায়? আমি সমগ্র আশ্রমে খুঁজে দেখেছি, কিন্তু সে কোথাও নেই। চন্দ্রগুপ্তর কথা শুনে হেসে উঠলেন চাণক্য। সেই মুহূর্তেই কুটিরে প্রবেশ করলো একজন বালক। চন্দ্রগুপ্ত সেই নতুন বালককে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, এটা কে আচার্য? আপনার নতুন কোনো শিষ্য? কিন্তু সুকন্যা কোথায়? আপনি কি তাকে আবার তার গ্রামে পাঠিয়ে দিলেন? এত প্রশ্ন শুনে চাণক্য বলে উঠলেন, শান্ত চন্দ্রগুপ্ত, শান্ত। আলাপ করো এর সাথে। ওর নাম সুকেতু। ও আমার শিষ্য। আজ থেকে ও তক্ষশিলায় থাকবে। তাকে দেখে চন্দ্রগুপ্ত উৎসুক হয়ে জিজ্ঞেস করল,
অর্থাৎ এও প্রবেশিকা পরীক্ষা দিতে যাচ্ছে? চাণক্য অসম্মতি জানিয়ে মাথা নেড়ে বললেন, না চন্দ্রগুপ্ত, ও আমার শিষ্য, তক্ষশিলার নয়। আর সেখানেও ছাত্র হয়ে নয়, আমার একজন সেবক হয়ে বাস করবে। চন্দ্রগুপ্তর মনোযোগ এইদিকে ছিল না, তার মনে কেবল সুকন্যার কথাই আবর্তিত হচ্ছিল। সে আবার জিজ্ঞাসা করল, কিন্তু সুকন্যা সে কোথায় আচার্য? ঠিক তোমার সামনে চন্দ্রগুপ্ত। সুকেতুর মুখে এই কথা শুনে চন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ সুকেতুর দিকে দৃষ্টিপাত করতেই দেখল তার মুখে হাসির রেখা ফুটে উঠেছে। বেশ খানিকক্ষণ সুকেতুর দিকে তাকিয়ে রইল চন্দ্রগুপ্ত। হঠাৎ চন্দ্রগুপ্তর চোখ থেকে যেন পর্দা সরে গেল। চন্দ্রগুপ্ত আশ্চর্য হয়ে বলে উঠল, সুকন্যা, সুকেতু, অর্থাৎ সুকন্যাই সুকেতু। এই কথা শুনতেই সুকন্যা মাথা নেড়ে সম্মতি জানালো। চন্দ্রগুপ্ত বিস্মিত হয়ে চাণক্যের দিকে দেখতেই তিনি গম্ভীর হয়ে বললেন, তক্ষশিলাতে তুমি যাই শিখবে সেসব গোপনে সুকন্যাকে শেখাবে। চন্দ্রগুপ্ত হেসে উত্তর দিল, যথা আজ্ঞা আচার্য। চন্দ্রগুপ্ত সুকন্যার দিকে তাকাতেই দেখল তার মুখ আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তক্ষশিলায় প্রবেশাধিকার লাভের খুশি তার মুখে যেন স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। পরক্ষণেই চাণক্য বলে উঠলেন, চন্দ্রগুপ্ত, আমার যা করণীয় ছিল আমি করেছি, এরপরে যা করার তোমাকেই করতে হবে। যদি তুমি চাও তোমরা দুজনে একসাথে তক্ষশিলাতে বিদ্যা অর্জন করবে, তবে আজকের প্রবেশিকা পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে। আচার্যের কথা শোনা মাত্রই চন্দ্রগুপ্ত যেন একটু থমকে গেল। নিমেষেই চন্দ্রগুপ্ত উপলব্ধি করল কত বড় গুরুদায়িত্ব ন্যস্ত তার উপর। চন্দ্রগুপ্ত কি পারবে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাণক্যের প্রত্যাশা পূরণ করতে? ধননন্দের সভায় হওয়া অপমানের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে চাণক্য যে স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করছেন, চন্দ্রগুপ্ত কি পারবে সেটা সম্পূর্ণ করতে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।